Dear students, good afternoon. This is a topic from the chapter Offer and Acceptance. In our previous lecture, we discussed about legal rules regarding a valid offer. Today, we are going to talk about lapse and revocation of offer. What is lapse? Lapse means getting invalid. Getting invalid. Lapse means getting invalid. Getting invalid. So when anything becomes invalid or when anything uh, comes to an end, we call it lapse. And revocation. Revocation means a kind of rejection. A kind of rejection. So one is lapse, means getting invalid. Another one is revocation, that is rejection. Revocation means actually self-rejection, when I am rejecting my offer. So lapse and revocation of offer. I mean, when offer will become invalid or when offer will become rejected. We will see this here. First one is an offer lapses after stipulated or reasonable time. So what is stipulated time? Stipulated time is specific time. That is the deadline. Okay, deadline. If there is any deadline to accept the offer, if there is any deadline to accept the offer, and if the offeree does not accept the offer within the deadline, that is the stipulated time, then the offer is lapsed. Then the offer is lapsed. Another one is reasonable time. What is reasonable time? Reasonable time means the time which is in practice. That is, there is no deadline. If there is no deadline, then you have to see what is in practice. Okay, what is in practice? That is what is custom. প্রথা কি? সবাই কোনটা ফলো করে? সেটা হচ্ছে রিজনেবল টাইম। রিজনেবলের সংজ্ঞা হচ্ছে that is practiced by others, that is usually done, এটা হচ্ছে রিজনেবল। তাহলে আমার ফর এক্সাম্পল আমি যদি বলি, ফর এক্সাম্পল যে আইআইইউসি রেজিস্ট্রেশন, তোমাকে ডেডলাইন দিয়ে দিল 26 অফ জুলাই, কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে। ইফ ইউ make registration within 26 July, then your offer will become valid, and with this valid offer there will be a valid contract in between you and IIUC. On the other hand, আমি যদি দেখি যে তুমি 26 জুলাইয়ের ডেডলাইনটা ফলো করতে পারো নাই, তার মধ্যে তুমি রেজিস্ট্রেশন করো নাই এবং আইআইইউসিও আর সময় বাড়ায় নাই, তাহলে কি হবে?
তাহলে তোমার জন্য আইআইইউসির পক্ষ থেকে যে অফারটা ছিল সেই অফারটা ল্যাপস হয়ে যাবে। ঠিক আছে, তুমি আর রেজিস্ট্রেশন করতে পারবে না এই সেমিস্টারের জন্য। আর যদি ডেডলাইন বাড়ায় তাহলে আইআইইউসি অফারটা রিনিউ করলো, রিনিউড অফার অ্যাকসেপ্ট করা যাবে। কিন্তু যদি রিনিউ না করে তাহলে ল্যাপস হয়ে যাওয়া অফার অ্যাকসেপ্ট করা যাবে না। এটা হলো স্টিপুলেটেড টাইম। আর যদি রিজনেবল টাইমের বিষয় আছে, মানে দেয়ার ইজ নো ডেডলাইন, আইআইইউসি বললো তুমি রেজিস্ট্রেশন করে ফেলো as soon as possible, দেয়ার ইজ নো ডেডলাইন, তাহলে সেই as soon as possibleটা কি হবে? এটা কি 20th জুলাই হবে, নাকি 26 জুলাই হবে, নাকি 30th জুলাই হবে, নাকি 15 অগাস্ট হবে, নাকি কি হবে আসলে এটা? তাহলে আমার এটা হবে যে ইউজুয়ালি আমরা দেখব যে রেজিস্ট্রেশন কখন হয়। ইউজুয়ালি যদি রেজিস্ট্রেশন মিড টার্ম পরীক্ষার ইমিডিয়েট আগ পর্যন্ত হয়, তাহলে মিড টার্ম পরীক্ষার ইমিডিয়েট আগ পর্যন্ত হচ্ছে তোমার জন্য রিজনেবল টাইম। অবশ্যই তোমাকে ওই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। যদি তুমি করো তাহলে তোমার অফারটা ভ্যালিড থাকবে। আর যদি মিড টার্ম পরীক্ষা শেষ হয়ে যায়, তুমি যদি এসে বলো আমি রেজিস্ট্রেশন করতে চাই, তাহলে তোমার রেজিস্ট্রেশনের জন্য যে অফারটা আইইউসির পক্ষ থেকে ছিল সেই অফার মিন্স রেজিস্ট্রেশন অফার আবার এই ওয়েবারের সাথে ম্যাচ করতে যাও না। তাহলে যেটা হচ্ছে যে রেজিস্ট্রেশনের জন্য যে অফারটা থাকবে সেই অফারটা কি হয়ে যাবে? ল্যাপস হয়ে যাবে। ল্যাপস হয়ে গেলে তুমি সেটা আর অ্যাকসেপ্ট করতে পারবে না। এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম যে আইআইইউসি রেজিস্ট্রেশনের জন্য একটা এক্সাম্পল দিয়ে বললাম। ঠিক আছে, ইট মে বি ফর এনিথিং। ঠিক আছে, ইট মে বি ফর এনিথিং। যেমন আমি তোমাকে বললাম যে আই ওয়ান্ট টু সেল মাই আইফোন টু ইউ এট টাকা 10,000, but you have to let me know if you are accepting or rejecting the offer within 25th July. 25শে জুলাইয়ের মধ্যে তুমি আমাকে জানাবা যে আমি তো আমার ফোন নিয়ে বসে থাকবো না। I will sell to anybody else. আমি তোমাকে অফার করেছি এবং বলেছি 25 তারিখের মধ্যে তুমি আমাকে জানাবা তুমি এটা অ্যাকসেপ্ট করছো নাকি রিজেক্ট করছো। তাহলে 25 তারিখের মধ্যে তুমি যদি আমাকে না জানাও তাহলে আফটার 25th এটা কি হয়ে যাবে? দিস অফার উইল বি ইনভ্যালিড। এটা আর তোমার জন্য থাকবে না। তোমাদের বইয়ে এছাড়া কিছু এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো তোমরা দেখে নিও। এটা হচ্ছে বিষয়। আর রিজনেবল টাইম, যদি আমি কোনো ডেডলাইন না দিয়ে থাকি তাহলে একটা অফার করার পরে সাধারণত কত সময়ের মধ্যে অ্যাকসেপ্ট করতে হয় এটা তোমাকে খুঁজে দেখতে হবে। যদি এই ধরনের অফার সাধারণত অ্যাকসেপ্ট করার জন্য 10 দিন সময় থাকে তাহলে তোমার জন্য 10 দিন সময় থাকবে। আমি আজকে তোমাকে অফার করেছি 30 তারিখ পর্যন্ত থাকবে সময়, স্বাভাবিক। এরকমই সময় দেওয়া হয় অন্যান্যদেরকে। ঠিক আছে, যদি কোনো ডেডলাইন না দেওয়া হয় তাহলে ওটা ওই থিওরিটা ফলো করতে হবে যেটা হচ্ছে রিজনেবল টাইম। তাহলে এটা গেল একটা বিষয়। নাম্বার 2 যেটা বলছে, নাম্বার 2, an offer lapses by not being accepted in the mood prescribed. An offer lapses by not being accepted in the mood prescribed. যেই মুডটা তোমাকে সাজেস্ট করা হয়েছে, অনেক সময় অফার কি করে অ্যাকসেপ্ট করতে হবে। আমি তোমাকে যে অফারটা করলাম সেটা আমি এখানে মুখে মুখে করলাম, কিন্তু আমি বলে দিলাম যে তুমি যদি আমার ফোনটা কিনতে চাও তাহলে তুমি আমাকে 25 তারিখের মধ্যে ইমেল করে জানাবে অথবা তুমি আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করে জানাবে। তাহলে আমি তোমাকে মুড প্রেসক্রাইব করে দিলাম যে কিভাবে তুমি অ্যাকসেপ্টেন্স করবা। এখন সেই মুড অনুযায়ী তুমি যদি অ্যাকসেপ্ট না করো, আমি তোমাকে বলেছি হোয়াটসঅ্যাপে টেক্সট করে পাঠাইতে, এখন তুমি যদি আমার ফোনের মেসেজে এমনিতেই টেক্সট মেসেজ হিসেবে পাঠিয়ে দাও তাহলে কি সেটা অ্যাকসেপ্টেবল হবে? না স্যার। হ্যাঁ, তো এটা অ্যাকসেপ্টেবল না হলে পরে যেটা হবে সেটা হচ্ছে এই অফারটা ল্যাপস হয়ে যাবে। আমি তোমাকে ফোন বিক্রি করার জন্য যে অফারটা দিয়েছিলাম ওই অফারটা ল্যাপস হয়ে যাবে। তুমি আমাকে কোনোভাবেই আর বলতে পারবে না স্যার আমি তো টেক্সট মেসেজ করে পাঠিয়েছিলাম, আমি তো আপনার অফার অ্যাকসেপ্ট করেছি, তো আপনার সাথে তো আমার কন্ট্রাক্ট হয়ে গেছে, এখন আপনি বাধ্য আমার কাছে আপনার ফোন বিক্রি করতে। আইনের দৃষ্টিতে আমি বাধ্য নই। কেন বাধ্য নই? কারণ আমি তোমাকে যে ফরম্যাটে অ্যাকসেপ্টেন্স দিতে বলেছিলাম তুমি সেই ফরম্যাটে অ্যাকসেপ্টেন্স দাও নাই। না দেওয়ার কারণে যেটা হয়েছে ওই অফারটা ল্যাপস হয়ে গেছিল, ওটা আর অ্যাকসেপ্ট করা যাবে না। আমি যদি তোমাকে ফার্দার
মানে নতুন করে আবার কোনো অফার না করি, তাহলে তুমি তুমি যদি আমাকে এরপরে বলো যে না স্যার ঠিক আছে আমি তাহলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি এখনই, ঠিক আছে, তুমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলা, এরপরে ওইটাকে আর অ্যাকসেপ্টেন্স হিসাবে ধরা যাবে না। এবং কেন ধরা যাবে না? কারণ আমার অফারটা তো আর ভ্যালিড নাই। কেন ভ্যালিড নাই? কারণ তোমাকে যেভাবে বলেছিলাম সেভাবে অ্যাকসেপ্ট করো নাই। তাহলে এটা হচ্ছে 2 নম্বরের কথা। হ্যাঁ, যদি আবার এখানে আরেকটু কথা আছে, বলছে যে ইফ নো মুড ইজ প্রেসক্রাইব, ইফ দিয়ে আবার আরেকটা কথা আছে এখানে, বলছে ইফ নো মুড ইজ প্রেসক্রাইব, যদি কোনো মুড প্রেসক্রাইব করা না থাকে তাহলে ইন সাম ইউজুয়াল এন্ড রিজনেবল ম্যানার, যে অন্যান্যরা যেভাবে করে এটা প্র্যাকটিস করে, অন্যান্যরা যেভাবে করে অ্যাকসেপ্ট করে, তুমি যদি সেভাবে অ্যাকসেপ্ট না করো তাহলে এই অফারটা ল্যাপস হয়ে যাবে, এটা তোমার জন্য আর ভ্যালিড থাকবে না। তাহলে নাম্বার 1 চলে গেল আমাদের, নাম্বার 2 চলে গেল আমাদের, হয়ে গেল এটা। 3 নাম্বার যেটা বলছে, 3 নাম্বার হচ্ছে an offer lapses by rejection, an offer lapses by rejection, একটা অফার রিজেকশনের কারণে না ল্যাপস হয়ে যেতে পারে। একটা ফোন এসছে, একটু শোনা যাচ্ছে তো না? জি স্যার। an offer lapses by rejection, এই যে রিজেকশন, এটা মানে তো আমরা জানি রিজেকশন মানে হচ্ছে যে টু রিফিউজ, ঠিক আছে, আমাকে কোনো কিছু রিফিউজ করে দেওয়া, রিফিউজ করে দেওয়া। তো এই রিফিউজ এর বলছে 2 ধরনের রিফিউজ আছে, একটাকে বলছে এক্সপ্রেস রিফিউজ, এক্সপ্রেস, আর আরেকটা রিফিউজ আছে আরেক ধরনের, সেটাকে বলছে ইমপ্লাইড, ইমপ্লাইড। তাহলে এক্সপ্রেস রিফিউজ কিরকম? এক্সপ্রেস রিফিউজ হচ্ছে আইদার বাই ওয়ার্ড, তোমাকে মুখের কথার মাধ্যমে রিফিউজ করে দিল। আমি যেমন তোমাকে বললাম যে আই ওয়ান্ট টু সেল দিস মোবাইল ফোন টু ইউ এট টাকা 10,000, তুমি আমাকে বাই ওয়ার্ড অথবা ইন রাইটিং, তুমি আমাকে বাই ওয়ার্ড অথবা ইন রাইটিং বলে দিলা যে নো, নো, I will not buy your phone, তুমি আমাকে মুখে বলে দিলা অথবা লিখে বলে দিলা, তাহলে এটাকে বলা হবে এক্সপ্রেস রিজেকশন। এটা এটা কি? এক্সপ্রেস রিজেকশন। এক্সপ্রেস রিজেকশন, গুড। মাঝে মধ্যে রেসপন্স করলে বোঝা যায় যে তোমরা আসো। ইমপ্লাইড রিজেকশন, যেটা ইমপ্লাইড রিজেকশনের আবার 2টা ফর্ম আছে, ইমপ্লাইড রিজেকশনের আবার 2টো ফর্ম আছে। একটা হচ্ছে বাই অ্যাকশন, হ্যাঁ হ্যাঁ, ইমপ্লাইড মানেই তো বাই অ্যাকশন। এই বাই অ্যাকশনের 2টা ফর্ম আছে আবার। একটা ফর্ম হচ্ছে, এটাকে বলে হলো তোমার সিও, দ্যাট ইজ কন্ডিশনাল, সরি কাউন্টার অফার, সিও দ্যাট ইজ কাউন্টার অফার। ওকে, আরেকটা হচ্ছে সি এ, দ্যাট ইজ কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স। তাহলে একটা হচ্ছে কাউন্টার অফার, সেটা কেন জানি বেশি একটা সুন্দর হচ্ছে না, সিও তাহলে কাউন্টার অফার, আর সিএ দ্যাট ইজ কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স। কাউন্টার অফার আর একটা হচ্ছে কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স। কাউন্টার অফার কি, কোনো ধারণা আছে তোমাদের? Do you have any idea about counter offer? Do you have any idea about counter offer? নো স্যার। No sir. Anyone? কেউ? কারোরই নাই? নো স্যার। আচ্ছা,
কাউন্টার অফার হলো অফারের উপরে পাল্টা অফার যখন করা হয়, অফারের বিপরীতে যখন পাল্টা অফার করা হয় সেটাকে বলা হয় কাউন্টার অফার। ঠিক আছে? যেমন আমরা যখন রিকশায় যাই তখন প্রথমে রিকশা ঠিক করার সময় রিকশাওয়ালাকে বলি না যে এই রিকশাওয়ালা ইয়েতে যাবে কিনা, এই রিকশাওয়ালা ভাই অথবা এই মামা ইয়েতে যাবে কিনা, বদ্দারহাট, ঠিক আছে, অথবা বদ্দারহাট নেমে চানগা আবাসিকে যাবে কিনা। যদি বলে যে হ্যাঁ যাব, তখন তুমি জিজ্ঞেস করো যে কত ভাড়া কত। এটা রিকশাওয়ালাদের সাথে সবসময় ভাড়া ঠিক করে নিয়ে রিকশায় চড়া উচিত, আর না হলে নানান ধরনের জটিলতা হয়। তো তুমি বলবা যে ভাড়া কত, তখন রিকশা পোলার উনি বলবেন ভাড়া হচ্ছে 20 টাকা। তুমি বলবা বদ্দারহাট থেকে টার্মিনাল থেকে চানগা আবাসিক এলাকায় 20 টাকা নাকি ভাড়া, ভাড়া হচ্ছে 15 টাকা। তো এই যে উনি বললেন 20 টাকা, সেটা ছিল অফার। তুমি যখন 15 টাকা বললে তখন এটা হয়ে গেল কাউন্টার অফার। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, উনি যখন বললেন 20 টাকা সেটা ছিল অফার। আমি 20 টাকাকে অ্যাকসেপ্ট করি নাই, যদি করতাম তাহলে আমি উনি 20 টাকা বলার সাথে সাথে রিকশায় উঠে বসতাম, তাহলে অ্যাকসেপ্টেন্স হয়ে যেত। কিন্তু উনি যখন বললেন 20 টাকা, তখন আমি এর বিপরীতে যখন বললাম 15 টাকা, তখন আমার 15 টাকাটা হয়ে গেল আরেকটা অফার, কাউন্টার অফার বলে এটাকে। অফারের পিঠে আরেকটা অফার। তাহলে এই কাউন্টার অফারের সাথে সাথে ওনার 20 টাকা অফারটা কি হয়ে গেল, ল্যাপস হয়ে গেছে। ওই 20 টাকা অফারটা এখন আর ভ্যালিড নাই। এখন আবার তুমি অফার করেছো তাকে যে 15 টাকায় চানগা আবাসিক এলাকায় যাবে। বিষয়টা হচ্ছে এরকম, সেই রিকশা পোলার যদি রাজি না হয়, উনি যদি বলেন যে না আমি 15 টাকায় যাব না, তাহলে উনি কিন্তু এই যে এক্সপ্রেস রিজেকশন করলেন, বাই ওয়ার্ড উনি নো বলে দিলেন। তাহলে তুমি যে কাউন্টার অফারটা করেছিলে, এই কাউন্টার অফারের কারণে ওনার 20 টাকার যে অফারটা ছিল সেটা কি হয়ে গেছে, রিজেক্ট হয়ে গেছে। বুঝতে পেরেছো? ওটা রিজেক্ট হয়ে গেছে। তুমি বলেছিলে 15 টাকা, এই 15 টাকা হচ্ছে তোমার কাউন্টার অফার। তাহলে এটার কারণে 20 টাকাটা রিজেক্ট হয়ে গেছে, এখন 15 টাকাটা ভ্যালিড আছে। তুমি বলেছো এটা। তো রিকশাওয়ালা, রিকশা পোলার, সে যদি বলে যে 15 টাকায় আমি যাব না, তাহলে এখানে কিন্তু সে তোমার এই 15 টাকার অফারটাকেও, কাউন্টার অফারটাকে রিজেক্ট করে দিল। এখন কি আর কোনো অফার ভ্যালিড আছে? না স্যার। এখন আর কোনো অফার ভ্যালিড নাই। এখন তুমি যদি বলো যে চলো 20 টাকাই দিব, এখন যদি তুমি এটা তাকে বলো যে চলো 20 টাকাই দিব, সে যেটা চাইছিল তুমি এখন এটাতে রাজি হইছো। তুমি যখন তাকে বলছো চলো 20 টাকাই দিব, তার মানে কি? তার মানে এটা হচ্ছে তুমি নতুন করে তাকে 20 টাকা অফার করেছো। তার আগের যে 20 টাকা, সেই 20 টাকার অফারটা কিন্তু ল্যাপস হয়ে গেছে। এটা হচ্ছে নিউ অফার, যেটা তোমার পার্ট থেকে হয়েছে, তার পার্ট থেকে না। এখন সে যদি 20 টাকায়ও যেতে রাজি না হয়, তাহলে তোমার কিছুই করার নেই। সে যদি বলে যে না আমি 20 টাকায় যাবো না, এখন তোমার মেজাজ খারাপ হবে না? সে তো 20 টাকাই চাইছিল। জি স্যার। তুমি রেগে যাবে না? জি স্যার। হ্যাঁ, সে 20 টাকাই চাইছিল, এখন তুমি 20 টাকায় তো যেতে চাচ্ছ। মাঝখানে 15 টাকা বলছিলা, সে 15 টাকা রাজি হচ্ছে না, এই জন্য আবার 20 টাকা। তুমি আশপাশে দেখো আর কোনো রিক্সা নাই, তুমি এখন 20 টাকায় রাজি হচ্ছে, কিন্তু সে বলতেছে না সে 20 টাকায় যাবে না। কারণ কি? কারণ সে পাশে আরেকজনকে দেখতে পেতেছে, একটু দূরের ভাড়া, সে 50 টাকার ভাড়া পাবে এখন। কথা বুঝছো? সে শমশের পাড়ার ভাড়া পাবে 40 টাকা দিয়ে। সে পদ্মারহাট কেন যাবে 15 টাকা 20 টাকা দিয়ে? বুঝো নাই? সে তোমাকে বলতেছে না আমি 20 টাকায় যাবো না। এমন অবস্থায় অনেক সময় মারামারি হয়ে যায় রিক্সাওয়ালার সাথে। কিন্তু মারামারি করা বা বার্গেনিং করা কোনো কিছু, এটা আইন সিদ্ধ নয়। আইনত তুমি এটা করতে পারো না। কেন পারো না সেটা কি বুঝতে পারতেছো? স্যার।
হ্যাঁ, কেন পারো না বলো তো দেখি, কেউ একজন বলো। স্যার ওর তো রিজেক্ট করার মতো ক্ষমতা আছে। হ্যাঁ, কারণ এখন তো কোনো ভ্যালিড অফার নাই। তুমি 20 টাকা যেটা তাকে বলেছো যে চলো 20 টাকাই, সেটা কি? এটা হচ্ছে যে তারটা না, তুমি এখন নতুন করে অফার করেছো তাকে 20 টাকা। তো তুমি অফার করলেই কেউ অ্যাকসেপ্ট করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে? না স্যার। নাই। তো সে এখন রিজেক্ট করে দিচ্ছে, সে যাবে না 20 টাকায়, ঠিকই তো আছে। তুমি তাকে কিছুই বলতে পারবে না। এই জন্যই ল বুঝতে হয়, ঠিক আছে? তুমি যদি ল না বুঝো তাহলে ইউ উইল বি ইন ট্রাবল। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তো এটা হচ্ছে কাউন্টার অফার, সিও। আর আরেকটা যেটা এখানে বলছিলাম আমরা, সেটা হচ্ছে কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স। কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স কেমন? যেমন ধরো আমি তোমাকে বললাম যে আমাদের সাথে কে আছে এখানে, ইশরাত আছে না? ইশরাত আছে নাকি? জি স্যার। হ্যাঁ, তো ইশরাতকে আমি বললাম যে আমার আইফোনটা আমি তোমার কাছে বিক্রি করতে চাই 10,000 টাকায়, ওই আগেরটাই ধরো, ঠিক আছে? ওই অফারটাই আমি বললাম যে আমি তোমার কাছে আই ওয়ান্ট টু সেল মাই আইফোন টু ইউ এট টাকা 20,000, 10,000। এখন ইশরাত আমাকে বলল যে স্যার, আমি আপনার সেলফোন 10,000 টাকায় কিনতে রাজি আছি যদি আপনি আমাকে 50% ওয়েবার দেন এই সেমিস্টারে। ওই ইশরাত আছে নাকি? স্যার এই কথাটা যদি আসলেই সত্যি হতো স্যার। আহারে, হ্যাঁ। তো তাহলে দেখো, ইশরাত যদি আমার এই সেলফোন কেনার বিপরীতে কন্ডিশন দিয়ে বসে যে হ্যাঁ, আই ক্যান বাই ইওর সেলফোন এট টাকা 10,000 ইফ ইউ গিভ মি 50% ওয়েবার ইন দিস সেমিস্টার ইন ইওর ডিপার্টমেন্ট। তো তাহলে এটা কোথায় ফোন বিক্রি করার কথা আর কোথায় টিউশন ফি ওয়েবারের কথা? এটা কি একটা আরেকটার সাথে কোনো ম্যাচ হয়? না স্যার। হ্যাঁ, তো তাহলে এখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স। কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স কে কখনোই মানে এটা এটা গ্রান্টেড না। এবং যখনই তুমি এরকম কোনো কন্ডিশন দিয়ে বসবে তখন সাথে সাথে তোমার কাছে আমার এইটা ফোন বিক্রি করার অফারটা ল্যাপস হয়ে যাবে। এবার আমি যদি রাজি না হই, আমি যদি বলি যে আমার এত টাকা পড়ে নাই যে তোমার কাছে আমি সেলফোন বিক্রি করব আর তোমাকে আমি 50% ওয়েবার দিব, ঠিক আছে? তখন তুমি দেখলা যে না, তো এই তো স্যারকে তো কোনোভাবে বাগিয়ে আনা যাচ্ছে না। তখন তুমি বললে যে ঠিক আছে স্যার, অসুবিধা নেই, 10,000 টাকা দিয়ে আমি সেলফোন কিনবো, কোনো কন্ডিশন নাই, ঠিক আছে? এখন আমি যদি বলি যে না, আই এম সরি, আমি আমার সেলফোন তোমার কাছে বিক্রি করব না, তাহলে তুমি আমাকে কিছুই করতে পারবে না। কেন? তার কারণ কি? তার কারণ আমি তোমাকে যে অফারটা আগে করেছিলাম সেই অফারটা এখন কি হয়ে গেছে? সেই অফারটা কি হয়ে গেছে বলো? রিজেক্ট। রিজেক্ট হয়ে গেছে, ল্যাপস হয়ে গেছে। কেন ল্যাপস হয়ে গেছে বলো, কেন ল্যাপস হয়ে গেছে? স্যার ও তো ফার্স্টেই আপনার ওটা রিজেক্ট করে দিছে। হ্যাঁ, মানে কন্ডিশন তো দেওয়ার এখন তো কারণে। হ্যাঁ কন্ডিশন দেওয়ার কারণে। কন্ডিশন দেওয়ার কারণে এটা রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন সে আবার চাইলেও এটা অ্যাকসেপ্ট করতে পারবে না। আমি যদি রিনিউ করি তাহলে পারবে, রিনিউ না করলে পারবে না। তাহলে যেটা হচ্ছে যে an offer lapses by rejection, নাম্বার 3। নাম্বার 4 হচ্ছে an offer lapses by the death or insanity of the offeror or the offeree, বাট এটা মনে রাখতে হবে, it must be before acceptance। তাহলে আমরা যদি দেখি এখানে একজন অফারর এ, সাপোজ অফারর, এবং বি হচ্ছে অফারি। একজন আরেকজনের কাছে অফার করলো, এ বি কে একটা কিছু অফার করলো, ঠিক আছে? অফার করার পরে এ মারা গেল। এ মারা যাওয়ার সাথে সাথে এর যেই অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ থাকবে, অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ থাকবে,
অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ থাকবে, সে বি এর সাথে যোগাযোগ করবে এবং বলবে যে আমার বস আপনাকে একটা অফার করেছিল, সেই অফারটা আপনি কি অ্যাকসেপ্ট করেছেন? আমার বস আপনাকে যে অফারটা করেছিল সেটাকে আপনি অ্যাকসেপ্ট করেছেন? তখন বি বলবে যে না, আমি তো ওটা এখনো অ্যাকসেপ্ট করি নাই। তখন অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ মৃত্যু সংবাদটা দিবে, বলবে যে সরি, আমার যে বস উনি আসলে মারা গেছেন। তাহলে এই সংবাদটা বি এর সাথে কমিউনিকেটেড হওয়ার সাথে সাথে এই অফারটা কি হয়ে যাবে? ল্যাপস হয়ে যাবে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। এর মৃত্যু সংবাদ বি এর কাছে পৌঁছানোর সাথে সাথে অফারটা ল্যাপস হয়ে যাবে। তবে অবশ্যই আগে নিশ্চিত হয়ে নিতে হবে যে বি সেটা অ্যাকসেপ্ট করে ফেলেছে কিনা। যদি অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে আবার কিন্তু ল্যাপস হবে না। যদি অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে ল্যাপস কিন্তু হবে না। ঠিক আছে, এটা ঠিক থাকবে যদি অ্যাকসেপ্ট করে ফেলে। আর যদি অ্যাকসেপ্ট না করে থাকে তাহলে এটা কিছুই হবে, মানে এটা ল্যাপস হয়ে যাবে। এই জন্য এখানে একটু 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 ট্রিক অবলম্বন করতে হয়, হ্যাঁ, একটা ট্যাকটিক্স অবলম্বন করতে হয়। যেমন আমি শুরুতেই বি কে ফোন করে শুরুতেই মৃত্যু সংবাদ দিব না। আমি ফোন করে শুরুতে তার কাছে জানতে চাইবো যে সে কি অফারটা অ্যাকসেপ্ট করে ফেলেছে নাকি অ্যাকসেপ্ট এখনো করে নাই। যদি সে আমাকে বলে যে না, আমি এখন অ্যাকসেপ্ট করি নাই, তখন তুমি তাকে মৃত্যু সংবাদটা দিবে এবং দেওয়ার সাথে সাথেই অফার ল্যাপস হয়ে যাবে। আর সে যদি বলে যে আমি তো অ্যাকসেপ্ট করে ফেলছি, তাহলে কিছু করার নাই, তাহলে এই অফারও অ্যাকসেপ্ট হয়ে যাবে এন্ড দেয়ার উইল বি এ কন্ট্রাক্ট। দেয়ার উইল বি এ কন্ট্রাক্ট। অফার অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে, অবশ্যই কন্ট্রাক্ট হয়ে যাবে। এই লোক মারা গেছে কিন্তু কোনো গুডস যদি এই লোকের কাছ থেকে কেনার থাকে তাহলে কিনতে হবে। কে কিনবে? অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ কিনবে। আর যদি কোনো গুডস বিক্রি করার থাকে তাহলে অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ বিক্রি করতে হবে। কেন? কারণ ওই অফারটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। আর তুমি যদি আগেই তাকে মৃত্যু সংবাদ বলে দাও তাহলে এমন হতে পারে যে সে হয়তো অ্যাকসেপ্ট করে নাই, কিন্তু সে বলে দিবে যে আমি তো এটা অ্যাকসেপ্ট করে ফেলছি। সে সাথে সাথে তোমাকে একটা চিঠি পাঠিয়ে দিবে ওখান থেকে পোস্ট বক্সে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, গুড। তাহলে একই ঘটনা বি এর ক্ষেত্রেও ঘটতে পারে। একই ঘটনা বি এর ক্ষেত্রেও ঘটতে পারে। যদি বি মারা যায়, এমন অবস্থায় যে সে অফারটা অ্যাকসেপ্ট করে ফেলছিল, এমন অবস্থায় বি মারা গেছে, তাহলে বি এর যে অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ থাকবে সে বাধ্য থাকবে এই চুক্তিতে আসতে। এই চুক্তির বাস্তবায়নে সে বাধ্য থাকবে যদি বি অ্যাকসেপ্ট করে মারা যায়। আর যদি বি এখনো অ্যাকসেপ্ট করে নাই, তাহলে এই অফার এটা কি হয়ে যাবে? তোমার রিজেক্ট হয়ে যাবে, ল্যাপস হয়ে যাবে। গুড। নাম্বার 5 যেটা বলছে an offer lapses by revocation। তাহলে হোয়াট ইজ রিভোকেশন? রিভোকেশন মানে শুরুতেই আমরা কিন্তু বলেছিলাম যে রিভোকেশন মানে হচ্ছে রিজেকশন। এটা স্যার এখন যে দুইটা एग्जांपल দিলেন, হ্যাঁ, এই দুটো কি ভয়েড কন্ট্রাক্টের ক্ষেত্রে হবে? এখন যে एग्जांपल দিয়েছি সেই ক্ষেত্রে হ্যাঁ, অফারটা ল্যাপস হয়ে যাবে। অফার ল্যাপস হয়ে গেলে তো এটা আর কেউ অ্যাকসেপ্ট করতে পারবে না, তো সেই ক্ষেত্রে তো কন্ট্রাক্টই হবে না। কন্ট্রাক্টই হবে। হ্যাঁ, ঠিক আছে। আর যদি কেউ একজন মানে অফার করলো আর আরেকজন অ্যাকসেপ্ট করে মারা গেল, তাহলে তো কন্ট্রাক্ট হবে, ভ্যালিড কন্ট্রাক্ট হবে, ভয়েড কেন হবে? যদি পারফরম্যান্সটা পসিবল হয়। যেমন ধরো আমি তোমার কাছে যে সেল বিক্রি করার যে প্রপোজাল দিয়েছিলাম, ঠিক আছে, তুমি সেটা জি স্যার। অ্যাকসেপ্ট করে ফেলছো।
তো এখন আমি যদি মারা যাই তাহলে কি হবে? তাহলেও আমার যে অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ সে তোমার কাছে আমার এই সেলফোন বিক্রি করতে হবে। তাহলে ভ্যালিড কন্ট্যাক্ট হবে। ভ্যালিড কন্ট্রাক্ট, হ্যাঁ অবশ্যই ভ্যালিড কন্ট্রাক্ট। আর আচ্ছা, যদি আচ্ছা। তুমি এখনো অ্যাকসেপ্ট করো নাই, তুমি আমাকে জানাও নাই, আমি তো তোমাকে 25 তারিখ পর্যন্ত সময় দিছি, তুমি আমাকে জানাও নাই, ঠিক আছে? তুমি অ্যাকসেপ্টও করো নাই, তুমি কোনোভাবে আমাকে ইমেলও করো নাই, চিঠি লিখে পোস্ট বক্সে ফেলো নাই, তাহলে কি হবে? চিঠি লিখে পোস্ট বক্সে ফেলে দিলেই কিন্তু অ্যাকসেপ্টেন্স হয়ে যাবে, ঠিক আছে? কারণ ওকে, পোস্ট বক্স থেকে তো তুমি খুলে নিতে পারবা না ওইটা, ঠিক আছে? ঠিক আছে। পোস্ট বক্সে ফেলে দিলেই অ্যাকসেপ্টেন্স হয়ে যাবে, কন্ট্রাক্ট হয়ে যাবে। তাহলে অবশ্যই তুমি আমার কাছ থেকে সেলফোন কিনতে বাধ্য থাকতে হবে, আর আমিও সেলফোন বিক্রি করতে বাধ্য থাকতে হবে। এই আর আর যদি আমি তোমার কাছে অফার করেছি, করার পরে তুমি অ্যাকসেপ্ট করো নাই, এমন অবস্থায় আমার লোকজন তোমাকে জানায় যে শরীফ সাহেব তো মারা গেছে, এখন তো হলো যে ওনার সেলফোন বিক্রি করার বিষয়ে যে অফারটা ছিল সেই অফারটা তাহলে ল্যাপস হয়ে গেল, আপনি যদি অ্যাকসেপ্ট না করে থাকেন, তাহলে তুমি বলবা হ্যাঁ আসলে আমি অ্যাকসেপ্ট করি নাই, সো অফারটা ল্যাপস হয়ে গেছে। তাহলে আমার রিপ্রেজেন্টেটিভরা বাধ্য থাকবে না তোমার কাছে সেলফোন দিতে, কারণ কি? কারণ অফার ল্যাপস হয়ে গেছে, এবং আমি এটা ডিউলি তোমাকে জানিয়েছি, মানে আমার লোকজন তোমাকে জানিয়েছে, ঠিক আছে? এটা। আর যদি এরকম হয় যে তোমার কিছু হয়ে যায়, তাহলে তোমার লোকজন আমাকে জানিয়ে দেবে যে হ্যাঁ উনি অফারটা অ্যাকসেপ্ট করে নাই এবং সেই অবস্থায় উনি এক্সপায়ার করেছেন, তাহলে অফারটা ল্যাপস হয়ে যাবে, উই আর নট বাইং সেলফোন ফ্রম ইউ। আর যদি তুমি অ্যাকসেপ্ট করার পরে আহ, আমাকে ইমেল সেন্ড করার পরে এক্সপায়ার করো, তাহলে তোমার অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ আমার কাছ থেকে এই সেলফোন কিনতে বাধ্য থাকবে। ওয়াই? বিকজ দেয়ার ইজ এ কন্ট্রাক্ট, কারণ অফার এখন ল্যাপস হওয়ার সুযোগ নাই, ইট ইজ অলরেডি অ্যাকসেপ্টেড। তোমরা কি বুঝতে পেরেছো আমি কি বলছি? জি স্যার। হ্যাঁ। 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে an offer lapses by revocation। রিভোকেশন হচ্ছে রিজেকশন যেটা, এবং পার্টিকুলারলি রিজেকশনটা হচ্ছে সেলফ রিজেকশন। সেলফ রিজেকশন, ঠিক আছে? যে আমি নিজেই আহ, আমার অফারটাকে উঠায় নিয়ে আসলাম। যেমন আমরা দেখি যে এই অকশন, দেখেছো তোমরা অকশন? নিলামে তুলে যে জিনিসপত্র। জি স্যার। হ্যাঁ। তো ধরো আহ, কোথাও একটা জায়গাতে অকশন হচ্ছে, অকশনে তুমি পার্টিসিপেট করেছো, ওখানে কিছু গুডস সাজিয়ে রাখা আছে, তাহলে সেটা কি অফার নাকি ইনভাইটেশন টু অফার? ইনভাইটেশন টু অফার। এক্স্যাক্টলি, খুব ভালো। অকশনে যে গুডস গুলো ডিসপ্লেতে আছে সেগুলো হচ্ছে ইনভাইটেশন টু অফার, আই মিন সামনে অডিয়েন্স বসা থাকবে, তাদের কাছে আমি এগুলো ইনভাইট করছি, মানে তাদের কাছ থেকে অফার ইনভাইট করছি এই এগুলো সাজিয়ে রাখার মাধ্যমে। তাহলে সামনে বসে আছে যারা, তারা আমাকে বলবে যে হ্যাঁ আমি এটা কিনতে চাই এত টাকা দিয়ে, তাহলে আমি বলবো যে আপনার দাম বলেন। তো তখন কেউ একজন দাম বলবে, এটার দাম বলবে ধরো একটা সেলফোন, তার দাম বলবে 5,000 টাকা। এখন যে অকশনার সে বলবে 5,001, 5,002, 5,003, এভাবে করে সে দাম ওঠাবে। এর মধ্যে যদি এই তিন এগুলো বলার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে আর কেউ না বলে, তাহলে লাস্ট যে বলেছিল 5,000 তারটাই অ্যাকসেপ্ট হয়ে যাবে। তখন একটা হাতুড়ির মতো আছে, ওইটা টেবিলের উপর দিয়ে বাড়ি দিবে, বাড়ি দিলে এটাকে বলে হ্যামার ফল। হ্যামার ফল মানে অ্যাকসেপ্টেন্স। তাহলে আমার প্রথমে গুড সাজিয়ে রাখাটা ছিল ইনভাইটেশন টু অফার, তুমি এটার দাম বলেছো সেটা ছিল অফার, আমি হাতুড়ি বাড়ি দিলাম সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। তাহলে এই যে মাঝখানে তুমি 5,000 বলে ফেলছিলে প্রথমে এটার দাম, আমি 5,001, 5,002, 5,003 এরকম বলে ওয়েট করতে থাকলাম, কিন্তু দেখি যে এর মধ্যে আর কেউ কোনো কিছু বলে না। তখন তুমি চাইলে বলতে পারো যে সরি 5,000 না, এটা হচ্ছে 4,800 টাকা। তুমি তোমার আগের যে 5,000 টাকা যে অফারটা করেছিলে সেখান থেকে তুমি আবার ডেভিয়েট করে নতুন আরেকটা অফার করলে 4,800, মানে কম। তুমি দেখছো যে এটা হয়তো বেশি বলা হয়ে গেছে, এটাতে তো আর কেউ বাড়িয়ে বলছে না, তুমি মনে হয় বেশি বলে ফেলছো, এই জন্য তুমি পরে এখন কমাচ্ছ, তুমি বলছো যে না এটা 5,000 না, এটা 4,800 টাকা দিব, তুমি চান্সে 200 টাকা কমায় ফেলতে চাচ্ছ। তো এখন
তাহলে যে অকশনার সে বলবে 4800 1, 4800 2 এরকম বলবে সে। তো এর মধ্যে যদি আর কেউ কোনো কিছু না বলে তাহলে যেটা হচ্ছে ওই 5000 যেটা 5000-এর যে অফারটা ছিল সেই অফারটা ল্যাপস হয়ে গেছে। কেন ল্যাপস হয়ে গেছে? কারণ যে অফার করেছিল সে নিজেই এটাকে উঠিয়ে নিয়ে গেছে এবং সে রিভাইজড আরেকটা অফার করেছে। এটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? জি স্যার। তাহলে এটা হলে এই an offer lapses by revocation। এরপরে বলছে হলো 6 নাম্বার, revocation by non fulfillment of a condition precedent to acceptance। অ্যাকসেপ্টেন্সের সাথে মানে অ্যাকসেপ্টেন্সের জন্য অফারের সাথে যে কন্ডিশন দেওয়া আছে, যেমন ধরো আমি তোমাকে বললাম যে ধরো আমাদের একটা ক্লাব আছে, আমি বললাম যে ইবি ক্লাব, যে আমি তো আমার সেলফোনটা তোমার কাছে 5000 টাকায় বিক্রি করব যদি তুমি ইবি ক্লাবে জয়েন করো। তাহলে এটা কি? এটা হচ্ছে আমি তোমাকে একটা কন্ডিশন দিয়ে দিলাম, অফার অ্যাকসেপ্ট করার জন্য একটা শর্ত দিয়ে দিলাম, সেটা আমি দিতেই পারি। কারণ এর আগে আমরা পড়েছি যে অফারের সাথে যে কোনো ধরনের কন্ডিশন থাকতে পারে, যে an offer can be made subject to any terms and condition। তাহলে আমি কন্ডিশন দিতেই পারি তোমাকে আমার অফারের সাথে। এখন তুমি যদি সেই কন্ডিশন ফুলফিল করতে রাজি না হও, তুমি যদি বলো যে না আমি ইবি ক্লাবে জয়েন করব না, তাহলে কি হচ্ছে? যে এটা হচ্ছে রিভোকেশন। রিভোকেশন হলো বাই নন ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশন। তুমি কন্ডিশন ফুলফিল করতে রাজি হও নাই, তাহলে কি হচ্ছে? তাহলে এখানে মূলত অ্যাকসেপ্টেন্স এখানে হবে না, এবং আমি যে অফারটা তোমাকে করেছি সেলফোন বিক্রি করার 5000 টাকায়, সেই অফারটা ল্যাপস হয়ে যাবে। নাম্বার 7, নাম্বার 7 এ বলছে যে an offer lapses by subsequent illegality or destruction of subject matter। একটা অফার ল্যাপস হয়ে যায় পরবর্তীকালীন সময়ে যদি কোনো ইলিগ্যালিটি অ্যারাইজ করে, অথবা যদি সাবজেক্ট ম্যাটার যেটা সেটা ডেস্ট্রয় হয়ে যায়। তাহলে an offer lapses by subsequent illegality or destruction of subject matter। আমি তোমাকে অফার করলাম যে হ্যাঁ আমার সেলফোনটা বিক্রি করব, ওই একটা এক্সাম্পল দিয়ে বুঝে তাহলে সবার হয়তো বুঝতে সহজ হবে। আমার সেলফোনটা বিক্রি করব, গভর্নমেন্ট আমি অফার করার পরপরই গভর্নমেন্ট বলে দিল যে কেউ প্রাইভেটলি কারো কাছে সেলফোন বিক্রি করতে পারবে না। এটা গভর্নমেন্ট একটা সতর্ক মানে করে দিল এবং একটা নোটিশ ইম্পোজ করে দিল, নোটিশ সার্কুলেট করে দিল যে ব্যানিং অফ প্রাইভেট সেলিং অফ সেলফোন। কেউ কারো সেলফোন এভাবে বিক্রি করতে পারবে না ব্যক্তিগতভাবে অন্য কারো কাছে। তাহলে এই নোটিশের কারণে আমার যেটা ভ্যালিড অফার ছিল সেই ভ্যালিড অফারটা ইলিগ্যালিটির কারণে ল্যাপস হয়ে যাবে, এটা আর কার্যকরী থাকবে না, ভ্যালিড থাকবে না, ইলিগ্যাল হয়ে যাবে। এখন যদি তুমি এটা অ্যাকসেপ্ট করো এবং আমরা লুকিয়ে লুকিয়ে যদি সেলফোন বেচা কিনা করি, তাহলে এটা রাষ্ট্রের আইনের দৃষ্টিতে এটা হবে অবৈধ। আরেকটা হচ্ছে ডিস্ট্রাকশন অফ সাবজেক্ট ম্যাটার। আমি বলেছি তোমাকে যে আমার সেলফোনটা তোমার কাছে বিক্রি করব, কিন্তু এটা হঠাৎ করে আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে এবং ব্যাটারি ট্যাটারি এগুলো যাচ্ছে সব আলাদা হয়ে গেছে। তাহলে কি হলো? যে এটা সেলফোন একেবারে ড্যামেজ হয়ে গেছে। ডিস্ট্রাকশন অফ সাবজেক্ট ম্যাটার, যেই জিনিসটা বিক্রি করব বলেছিলাম ওই জিনিসটাই ডিস্ট্রয় হয়ে গেছে। এখন যদি এটা এরকম হয়, আমি তোমার কাছে আমার একটা বাড়ি বিক্রি করব বলেছিলাম, সেই বাড়িটা ঝড় হয়ে প্রচন্ড টর্নেডো হয়ে কালবৈশাখী হয়ে কি হলো? এটা ভেঙে গেল, এটা ডিস্ট্রয় হয়ে গেল। তাহলে এখন কি আর সেই ঘর সেই বাড়ি আমি তোমার কাছে বিক্রি করতে পারবো? তোমার কি না বুঝেছো? স্যার। হ্যাঁ পারবো না, কারণ যে জিনিসটা ডিস্ট্রয় হয়ে গেছে সেটা বিক্রি করাটা এটা হচ্ছে ইম্পসিবল, ইম্পসিবিলিটি। একটা হচ্ছে ইলিগ্যালিটি আর একটা হচ্ছে ইম্পসিবিলিটি। ইম্পসিবিলিটি ইলিগ্যালিটির কারণে শুধু অফারই ল্যাপস হয় না,
একটা কন্ট্রাক্ট হয়ে গেছে এরপরেও এরকম ইম্পসিবিলিটি তৈরি হলে, যেটা একটু আগে তোমরা বলছিলে যে স্যার কন্ট্রাক্ট কি ভয়েড হয়ে যাবে, তো তখন তাহলে তোমার মাথায় ওটা ছিল যে হ্যাঁ কেউ মারা গেল, তাহলে এটা আমি বলেছিলাম তখন যে একটা বিষয় হচ্ছে যে গুডস সেল করার বিষয়, আর আরেকটা হচ্ছে ব্যক্তি ইন্ডিভিজুয়ালি পারফর্ম করার বিষয়, পার্সোনাল ক্যাপাসিটির সাথে যেগুলা বা কোয়ালিফিকেশনের সাথে যেগুলো রিলেটেড থাকে, সেখানে ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি এটা ল্যাপস হয়ে যাবে, এখানে আর কোনো কিছু ইনফর্ম করার নাই। ঠিক আছে, যেমন বিয়ের বিষয়, এই যে কন্ট্রাক্ট অফ ম্যারেজ, একজন আরেকজনের সাথে চুক্তি করলো যে আই উইল ম্যারি ইউ, ডেট ঠিক করা হলো 25 জুলাই। হ্যাঁ, এখন 24 জুলাই একজন মারা গেল, তাহলে এটা আর ইনফর্ম করা না করার কিছু নাই। ঠিক আছে, কারণ এখানে ইভেন কন্ট্রাক্টই হয়ে গেছিল, শুধু অফার না। ঠিক আছে, কন্ট্রাক্টই হয়ে গেছিল। তাহলে কিছু কাজ আছে যেগুলা ব্যক্তিকে নিজেকে পারফর্ম করতে হয় তার পার্সোনাল স্কিল এবং কোয়ালিফিকেশন দিয়ে, সেই জায়গাগুলো ওই ব্যক্তির অ্যাবসেন্সে অটোমেটিক্যালি ল্যাপস হয়ে যায় অথবা ভয়েড হয়ে যায়। ঠিক আছে, আর যেখানে কোনো গুডস বিক্রি করার বিষয় থাকে, ঠিক আছে, যেটা অন্য থার্ড পার্টির দ্বারা ট্রানজাকশন পসিবল, সেই জায়গাগুলোতে এই ইনফর্ম করা না করার বিষয় থাকে। তাহলে এটা হলো আমাদের ল্যাপস এন্ড রিভোকেশন অফ অফার। এরপরে আমাদের আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে লিগ্যাল রুলস রিগার্ডিং এ ভ্যালিড অ্যাকসেপ্টেন্স। আমাদের সময় আছে আর 30 মিনিটস। শুড উই ডিসকাস দিস পয়েন্টস টুডে? তোমরা কি সকাল থেকে ক্লাস করছো? না জি স্যার, সকালে একটা ছিল, এরপর হ্যাঁ, থেকে আচ্ছা, এরপর থেকে অফ ছিল। আচ্ছা, তোমরা যদি জি অ্যালাউ করো তাহলে আমি ডিসকাস করব এগুলো। শুড উই কন্টিনিউ? স্যার করেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে মোটামুটি ভাবে এগুলো একটু ডিসকাস করি, চ্যাপ্টারটা শেষই করে দিই। হ্যাঁ, তাহলে হচ্ছে লিগ্যাল রুলস রিগার্ডিং ভ্যালিড অ্যাকসেপ্টেন্স। আমরা এর আগে পড়েছিলাম লিগ্যাল রুলস রিগার্ডিং ভ্যালিড অফার, তাই তো? এরপরে আমরা দেখেছি কি করে অফার ল্যাপস হয়ে যায়। এখন আমরা দেখব যে একটা অ্যাকসেপ্টেন্সকে ভ্যালিড করতে হলে কতগুলো নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো কি কি। নাম্বার 1 যে রুল বলছে সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স মাস্ট বি গিভেন অনলি বাই দ্য পারসন টু হোম দ্য অফার ইজ মেড। অ্যাকসেপ্টেন্স শুধুমাত্র কেবলমাত্র উনিই দিতে পারবেন যাকে অফারটা করা হয়েছে। ঠিক আছে, তোমাদের যদি তোমরা বই দেখো, আমি তোমাদেরকে অ্যাডভাইস করব সবাইকে যে প্লিজ বড় অর পারচেজ বুকস। ঠিক আছে, কারণ আমাদের এটা বইয়ের দরকার হবে এবং এই ম্যাটেরিয়ালগুলো অনলাইনে ওইভাবে অ্যাভেলেবল না। তাহলে acceptance must be given only by the person to whom the offer is made. বই যেটা নেবে তোমার এটার 30 পেজে আছে, বইয়ের 30 পেজে। হ্যাঁ, চামেলি বলো। স্যার আমার 5:30 একটা ক্লাস আছে। ওকে, দেন ইউ ক্যান লিভ। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। A valid acceptance. স্যার হ্যাঁ, স্যার এখন তো স্যার বই কেনার পসিবল না স্যার, আপনি যদি পিডিএফ করে দিতেন তাহলে স্যার ভালো হতো। হুম, আচ্ছা ঠিক আছে, দেখি আমি চেষ্টা করব। ওকে স্যার। A valid acceptance must be in conformity with the following rules. Number 1, acceptance must be given only by the person to whom the offer is made. An offer can be accepted only by the person or persons to whom it is made and with whom it imports an intention to contract. It cannot be accepted by another person without the consent of the offeror. অফারর যদি পারমিট করে তাহলে কেবলমাত্র অ্যানাদার পারসন এটা করতে পারবে, আর অফারর যদি না করে তাহলে অন্য কেউ এটা করতে পারবে না। এখানে একটা এক্সাম্পল আছে তোমাদের বইয়ে, সেটা হচ্ছে এ সোল্ড হিজ বিজনেস টু হিজ ম্যানেজার বি। এ বি, তার এক ম্যানেজার আছে বি, তার কাছে তার বিজনেসটা বিক্রি করে দিয়েছে উইদাউট ডিসক্লোজিং দ্য ফ্যাক্ট টু হিজ কাস্টমার্স, কাস্টমারকে না জানিয়ে।
যে যে কাস্টমার হচ্ছে সি, এ কাস্টমার। সো হু হ্যাড এ রানিং অ্যাকাউন্ট উইথ এ, যার এর সাথে একটা রানিং অ্যাকাউন্ট ছিল, sent an order, A sent an order to the supply of goods to A by name। তাহলে এখানে হচ্ছে যে এই বি, যে কিনা বি, সে কি করলো, সে তো এখন নতুন নতুন ওনার, সি হচ্ছে তাদের কাস্টমার, সি এখানে একটা অর্ডার দিয়ে দিল এ কে অ্যাড্রেস করে, যে তার কাছ থেকে সে কিছু গুডস কিনতে চায়, ঠিক আছে, কিনতে চায়, এবং বললো যে তুমি আমাকে এই গুডস গুলো সাপ্লাই দিয়ে দাও। তাহলে এখন এই অফারটা গিয়ে পৌঁছানো হলো বি এর কাছে। দ্য অর্ডার reached B and he executed the same. C refused to pay the price. C এবার বলছে যে আমি কোনো প্রাইস পে করব না। It was held that there was no contract between B and C because C never made any offer to B, and as such C was not liable to pay the price to B. এটা আমি তোমাদের বই থেকে একটা এক্সাম্পল পড়ে শোনালাম, কিন্তু আমার মনে হয় না যে এটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। বুঝতে পারছো বলো তো? বুঝতে পেরেছো? না স্যার। স্যার হ্যাঁ, যেমন আমরা যদি এখানে একটু একে দেখাই তোমাদেরকে, এটা হচ্ছে এ, তার বিজনেস, একটা বিজনেস আছে, এটা সে বিক্রি করে দিয়েছে বি এর কাছে। বি ছিল তার ম্যানেজার, আর এ ছিল হলো ওই কোম্পানির এমডি, দ্যাট ইজ ম্যানেজিং ডিরেক্টর। কোম্পানিটার নাম হচ্ছে ধরো XYZ কোম্পানি। XYZ কোম্পানি, এদের, এটা ধরো একটা গার্মেন্টস কোম্পানি, এদের একজন কাস্টমার হচ্ছে সি। এই বিজনেসটা এটা একটা রানিং বিজনেস। তো সি একজন কাস্টমার, সে কি করলো, এর কাছে একটা অফার করলো, এরকম একটা চিঠি পাঠালো, যেখানে সে এই একে অ্যাড্রেস করে চিঠিটা লিখলো, এরকম করে একটা চিঠি লিখে পাঠাইলো। এটাই হচ্ছে অফার। সে অফার করলো, সি অফার করলো, কাকে অফার করেছে? একে অফার করেছে। কেন? ধরো সে হয়তো ওই 1000 পিসেস অফ মাস্ক, এখন আমাদের তো করোনা, তাহলে MASK মাস্ক, 1000 পিসেস অফ মাস্ক কেনার জন্য সে অর্ডার করলো, সি একে অর্ডার করলো। কারণ কি? কারণ এর মধ্যে কিন্তু এ বি এর কাছে তার বিজনেস বিক্রি করে দিয়েছে, সোল্ড। এ সোল্ড হিজ বিজনেস টু বি। বিক্রি করে দেওয়ার কারণে এখন এ কিন্তু হয়ে গেছে এই কোম্পানির, সে কিন্তু এখন আর ম্যানেজার নাই, সে হয়ে গেছে এমডি, নিউ এমডি, ঠিক আছে, নিউ এমডি। তাহলে বি হয়ে গেছে নিউ এমডি। সি অফারটা পাঠাইছে কার কাছে? এর কাছে, যে কিনা ছিল পুরাতন এমডি, এবং যে এখন এই বিজনেসেই আর নাই। তো স্বাভাবিকভাবে এই চিঠিটা এর কাছে না গিয়ে কার কাছে গেল? চিঠিটা গিয়ে পৌঁছাইলো কার কাছে? বি এর কাছে। বি এর কাছে। কারণ কি? কারণ এ তো আর এই কোম্পানিতেই নাই, কিন্তু কোম্পানির ঠিকানা ঠিক আছে, ধরো 75 খাতুনগঞ্জ, ওই ঠিকানায় চিঠি চলে গেছে
যার কাছে গেছে সে হচ্ছে বি, যে কিনা নতুন এমডি চিটাগাং, এই ঠিকানায় চলে গেছে, গিয়ে পৌঁছেছে বি এর কাছে। বি কি করলো, বি তো সি কে চেনে, বি তো সি কে চেনে যে ও আমাদের পুরাতন কাস্টমার। এই চিঠিতে যদিও লেখা আছে ডিয়ার মিস্টার এ, এটাকে বি ইগনোর করলো এবং এটাকে আমলে নিল না, এবং বি এর হয়তো আইনগত বিষয় অত ভালো জানা নাই। সে কি করলো, সি এর কাছে এই 1000 পিস মাস্ক ডেলিভারি দিয়ে দিল, সাপ্লাই দিয়ে দিল, ডেলিভারি দিয়ে দিল। নুরুল আমিন, আমি একটা ক্লাসে। তো তাহলে কি করলো যে সে ডেলিভারি দিয়ে দিল। এখন সি বলছে সি রিফিউজ টু পে, সি রিফিউজ টু পে। সি বললো যে আমি পে করব না। কেন পে করব না? কারণ আমার তো বি এর সাথে কোনো কন্ট্রাক্ট হয় নাই। There is no contract in between me and B. তাহলে আমি কেন, why I will go to pay B? তোমরা কি ফ্যাক্টটা বুঝতে পেরেছো? হ্যালো, জি স্যার। তাহলে আমাদের পয়েন্টটা কি ছিল? আমাদের পয়েন্ট ছিল যে acceptance must be given only by the person to whom the offer is made. Acceptance must be given only by the person to whom the offer is made. এটা হচ্ছে পয়েন্ট। Legal rules regarding valid acceptance. Acceptance must be given only by the person to whom the offer is made. তাহলে সি অফারটা কাকে করেছিল? সি অফারটা কাকে করেছিল? একে এ কে। তাহলে এই কন্ট্রাক্ট এক্সিকিউট করা বা অফার করা, সরি অ্যাকসেপ্ট করা, এটার ইয়ে কার ছিল, এখতিয়ার কার ছিল? এর। কিন্তু এ তো এখন যেহেতু নাই, চিঠিটা চলে গেল বি এর কাছে, এবং বি উইথ গুড ফেথ মনে করেছে সি তো আমাদের কাস্টমারই, সে এটা ডেলিভারি দিয়ে দিয়েছে, কিন্তু সে আইনের বিষয় আর খতিয়ে দেখে নাই। এখানে সি এবং বি এর মধ্যে তো কোনো কন্ট্রাক্টই হবে না। কেন কন্ট্রাক্ট হবে না? কারণ সি এর অফারের কোনো ভ্যালিড অ্যাকসেপ্টেন্স হয় নাই। কেন ভ্যালিড অ্যাকসেপ্টেন্স হয় নাই? কারণ আইন বলছে যাকে অফার করা হবে কেবলমাত্র সেই অ্যাকসেপ্ট করতে পারবে, আর কেউ অ্যাকসেপ্ট করতে পারবে না। তাহলে বি যদি অ্যাকসেপ্ট করে থাকে সেই অ্যাকসেপ্টেন্স হয় নাই। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে প্রথম রুল হচ্ছে অ্যাকসেপ্টেন্স মাস্ট বি গিভেন অনলি বাই দ্য পারসন টু হুম দ্য অফার ইজ মেড। নাম্বার 2 বলছে অ্যাকসেপ্টেন্স মাস্ট বি অ্যাবসলিউট এন্ড আনকোয়ালিফাইড। অ্যাকসেপ্টেন্স হতে হবে এমন যে আনকন্ডিশনাল, মানে এটার মধ্যে কোনো ভেরিয়েন্স থাকতে পারবে না। যদি ভেরিয়েন্স থাকে তাহলে তো সেখানে কোনো কন্ডিশন চলে আসবে, অথবা কাউন্টার অফার হয়ে যাবে, তাহলে তো অফার আগেরটা ল্যাপস হয়ে যাবে এবং আর অ্যাকসেপ্টেন্স হবে না। অ্যাকসেপ্টেন্স হতে হবে এরকম, যেমন নাকি তোমাকে রিকশাওয়ালা বলেছে হ্যাঁ যাবো আবাসিকে যাব, 20 টাকা ভাড়া, তুমি উঠে গেছো রিকশায়, এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। আর তুমি যদি সেখানে বার্গেনিং ইম্পোজ করো তখন আর কিন্তু অ্যাকসেপ্টেন্স হবে না, ওটা হয়ে যাবে কাউন্টার অফার। ক্লিয়ার তো নাকি? হ্যালো,
জি স্যার জি স্যার। নাম্বার 3 যেটা বলছে যে acceptance must be expressed in some usual and reasonable manner. acceptance হতে হবে যে প্রচলিত নিয়ম আছে সেই নিয়ম মেনে, ঠিক আছে? তুমি যদি নিয়মের বাইরে গিয়ে acceptance করো তাহলে সেই acceptance হবে না, এটা আমরা এর আগেও একবার বলেছি, সো এখানে আমরা খুব বেশি এক্সপ্লেনেশনে যাচ্ছি না। নাম্বার 4 বলছে acceptance must be communicated by the acceptor. যিনি অ্যাকসেপ্ট করেছেন উনিই জানাইতে হবে যে হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করেছি, অথবা উনি কাউকে যদি অথরাইজ করেন তাহলে জানাইতে পারবে যে হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করেছি। এর বাইরে কেউ যদি অ্যাকসেপ্টেন্সের কথা অফাররকে জানায় তাহলে সেইটা অ্যাকসেপ্টেন্স হিসেবে ট্রিট হবে না। যেমন তোমাদের বইয়ে একটা কেস আছে এরকম, আমরা যদি আবার হোয়াইট বোর্ডে আসি, যেমন ধরো পি, তোমাদের বইয়ের এক্সাম্পল অনুযায়ী বলছি, পি একজন মানুষ, সে একটা অফার করেছে একটা স্কুলে, অ্যাপ্লাইড for the position of a headmaster, applied for the position of a headmaster. তাহলে পি একটা স্কুলে হেডমাস্টারের পজিশনের জন্য কি করেছে? অ্যাপ্লাই করেছে। এখন এই স্কুলের যে অথরিটি আছে, স্কুলের যে কর্তৃপক্ষ আছে, তারা কি করলো, তোমার একটা মিটিং করলো, মিটিং 1, ধরো সেটা করলো আজকেই 20 জুলাই। জুলাইয়ের মিটিং এ তারা ডিসিশন নিল যে পি এর অ্যাপ্লিকেশন তারা অ্যাকসেপ্ট করেছে। সো এবং পি কে হেডমাস্টার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য এই মিটিং থেকে সুপারিশ এসেছে। সুতরাং পি ইজ গোয়িং টু বি দ্য হেডমাস্টার অফ দিস স্কুল। ঠিক আছে, এতটুকু বুঝেছো? জি স্যার। এখন এই স্কুল যে কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষের একজন হচ্ছে ধরো মিস্টার কে বা মিস্টার খালেদ। মিস্টার খালেদ সেই স্কুল কর্তৃপক্ষের বা সেই মিটিং এর একজন মেম্বার, উনি পার্সোনালি পি কে ফোন করে বললেন যে মিস্টার পি, কনগ্রাচুলেশনস, আজকের মিটিং এ সিদ্ধান্ত হয়েছে যে তুমি আমাদের পরবর্তী হেডমাস্টার হতে যাচ্ছ। ওকে, your application is granted and you are going to be the headmaster of our school. এই কথা মিস্টার খালেদ, একজন ওই মিটিং এর একজন সদস্য, সে জানিয়ে দিয়েছে। পরবর্তীতে তোমার আরেকটা মিটিং হয়েছে, এর মধ্যে পি এর কাছে অফিসিয়াল কোনো লেটার আসে নাই। পরবর্তীতে আরেকটা মিটিং হয়েছে, যে মিটিং এ এসে পি এর যে অ্যাপ্লিকেশন ছিল সেই অ্যাপ্লিকেশনটা খারিজ করে দেওয়া হয়েছে। তোমরা কি বুঝতে পেরেছো আমি কি বলছি?
মিটিং 2 যেখানে এসে পি এর অ্যাপ্লিকেশনটাকে খারিজ করে দেওয়া হয়েছে, রিজেক্টেড, এবং তারা আগের মিটিং এর সমস্ত সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে। তো স্বাভাবিকভাবে আগের মিটিং এর সিদ্ধান্ত বাতিল মানে হচ্ছে পি এর অ্যাপ্লিকেশনও বাতিল হয়ে গেছে। সেটা ধরো করেছে তারা 23 জুলাই। তারা একটা মিটিং করেছে এবং সেই মিটিং এ আগের মিটিং এর সমস্ত সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে। স্বাভাবিকভাবে পি এর অ্যাপ্লিকেশনও বাতিল হয়ে গেছে। এখন আবার ওই একই ব্যক্তি পি কে ফোন করে জানিয়েছে, হ্যালো মিস্টার পি, উই আর সরি যে তোমার অ্যাপ্লিকেশনটা খারিজ হয়ে গেছে। এখন পি করলো কি, পি গেল কোর্টে, গিয়ে বলল যে আমি অ্যাপ্লাই করেছিলাম ওই স্কুলে এবং সেই স্কুল থেকে আমাকে জানানো হয়েছিল যে তারা আমার অ্যাপ্লিকেশনকে গ্রান্ট করেছে। তার মানে আমি অফার করেছিলাম অ্যাপ্লিকেশনের মাধ্যমে, তারা মিটিং এ এটাকে গ্রান্ট করেছে, এটা অ্যাকসেপ্টেন্স হয়েছে এবং সেই মিটিং এর একজন মেম্বার আমাকে জানিয়েছে যে তারা আমার অ্যাপ্লিকেশন গ্রান্ট করেছে। তার মানে আমাকে অ্যাকসেপ্টেন্সও জানানো হয়েছিল। তাহলে তাদের সাথে আমার একটা চুক্তি হয়ে গেছে, আমি সেই স্কুলের প্রিন্সিপাল অথবা আমি সেই স্কুলের হেডমাস্টার। এই কথাটা বলে সে কোর্টের কাছে গেল। এখন কোর্ট কি তার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে? কোর্ট কি তার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে? তোমার লয়ের নলেজ থেকে এবার তুমি বলো। হ্যাঁ বলো, কেউ একজন শেয়ার করো। স্যার রিজেক্ট করবে। রিজেক্ট করবে, ওয়ান্ডারফুল। আচ্ছা কেন রিজেক্ট করবে বলো তো, কে বলেছে এটা রিজেক্ট করবে? মনিরা? স্যার রিজেক্ট করবে কারণ স্যার হ্যাঁ স্যার পি এর কাছে তো কোনো অফিসিয়াল যায়নি। জি স্যার। পি এর কাছে আমি তোমার কথা ভালো করে শুনতে পাই নাই। পি এর কাছে কি হয়েছে? স্যার আমি বলছি যে স্যার পি এর কাছে কোন স্যার পি এর কাছে তো স্যার অফিস থেকে কোন নিয়োগ দেওয়া হয়েছে। তোমার কথা খুব ক্লিয়ারলি আমি বুঝতে পারি নাই। পি এর কাছে অফিশিয়ালি জানানো হয়নি। যিনি জানিয়েছেন উনি অথরাইজড না, এটা জানানোর জন্য, এবং এটা কোনো অফিশিয়াল কমিউনিকেশন ছিল না। দিস কমিউনিকেশন ওয়াজ নট অফিশিয়াল কমিউনিকেশন। তোমরা কি বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। এটা অফিশিয়াল কমিউনিকেশন না হওয়ার কারণে এটা মূলত অ্যাকসেপ্টেন্স ছিল না। বলছিলাম জি স্যার। মনিরা তোমার কথা স্যার ভেঙে উনি ভেঙে আসছে। পার্সোনালি হ্যাঁ কমিউনিকেশনটা পার্সোনালি হয়েছে, ঠিক, তুমি ঠিক বলেছো। কমিউনিকেশনটা পার্সোনালি হয়েছে, এটা অফিশিয়াল কমিউনিকেশন ছিল না, যে কারণে এটাকে আমরা অ্যাকসেপ্টেন্স বলতে পারবো না। ইট ওয়াজ নট অ্যাকসেপ্টেন্স। ঠিক আছে? সো অফিসের যে অথরিটি আছে, অফিসের যে অথরাইজড পারসন আছেন, তারা তাকে অফিশিয়ালি জানায় না, এটা পার্সোনালি একজন জানিয়েছে। তাহলে এটাকে অ্যাকসেপ্টেন্স হিসেবে ট্রিট করা যাবে না। তো যেহেতু এটাকে অ্যাকসেপ্টেন্স হিসেবে ট্রিট করা যাবে না, তো স্বাভাবিকভাবে এখানে কন্ট্রাক্টও হয় নাই। স্কুল কর্তৃপক্ষ ভেতরে ভেতরে কি সিদ্ধান্ত নিয়েছে সেটা তো আমি যতক্ষণ না জানবো ততক্ষণ পর্যন্ত আমার কাছে কিন্তু এটা মানে অ্যাকসেপ্টেন্স হিসেবে আমি ট্রিট করতে পারবো না।
তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? Yes, sir. তাহলে acceptance must be communicated by the acceptor. অ্যাকসেপ্টরের দ্বারাই কমিউনিকেশন হইতে হবে অ্যাকসেপ্টেন্সটা। অন্য কেউ আমাকে জানালে সেটাকে অ্যাকসেপ্টেন্স হিসেবে ট্রিট করা যাবে না। নাম্বার 5, অ্যাকসেপ্টেন্স মাস্ট বি গিভেন উইথিন এ রিজনেবল টাইম এন্ড বিফোর দ্য অফার ল্যাপসেস। ওই যে আমরা শুরুতে পড়েছিলাম ল্যাপস এন্ড রিভোকেশন অফ অফার, স্টিপুলেটেড এবং রিজনেবল টাইম। ওই সময়ের মধ্যে যদি অ্যাকসেপ্ট না করা হয় তাহলে এটাকে অ্যাকসেপ্টেন্স হিসেবে ট্রিট করা যাবে না, যেহেতু অফারটা ল্যাপস হয়ে যাবে। নাম্বার 6, অ্যাকসেপ্টেন্স মাস্ট সাকসিড দ্য অফার। অ্যাকসেপ্টেন্স অফারের পরে হইতে হবে, অ্যাকসেপ্টেন্স অফারের আগে হইলে হবে না। যেমন তোমার বাসায় কেউ একজন একটা পত্রিকা দিয়ে গেল, ঠিক আছে? এখন তুমি তো তার কাছে পত্রিকা চাও নাই, সে তোমাকে পত্রিকা দিয়ে গেলেই তুমি এটার জন্য প্রাইস পে করতে বাধ্য না, কারণ এটা হয়ে গেছে তুমি অফার করার আগেই অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে, ঠিক আছে? কেউ একজন এমনি এমনি তোমার কাছে একটা প্রোডাক্ট সেল করার জন্য দিয়ে যেতে পারে না, তোমার এটা চাইতে হবে, কিনতে চাইতে হবে। বেচা কেনার ক্ষেত্রে আমরা বলেছি যে অলওয়েজ যিনি কিনবেন উনি এটা আগে ইনিশিয়েটিভ নেবেন, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে যে কেউ বিক্রি করলে সে তার নিজে থেকে বলতে হবে যে আমি এটা বিক্রি করতে চাই। সে এমনি এমনিতে যদি আমার এখানে দিয়ে যায় তাহলে এটা মানে ইমপ্লয়েড অফার হয়েছে বলে এটাকে কনসিডার করার কোনো সুযোগ নাই, অ্যাট লিস্ট মানে কন্ট্রাক্ট অফ সেল এর ক্ষেত্রে। তাহলে যেটা হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স মাস্ট সাকসিড দ্য অফার, অ্যাকসেপ্টেন্স অফারের পরে হইতে হবে, অ্যাকসেপ্টেন্স অফারের আগেই হয়ে যাওয়া যাবে না। এটা হলো নাম্বার 6। নাম্বার 7 হচ্ছে রিজেক্টেড অফার ক্যান বি অ্যাকসেপ্টেড অনলি ইফ রিনিউড। রিজেক্টেড অফার অ্যাকসেপ্ট করা যাবে শুধুমাত্র তখনই যখন এটাকে রিনিউ করা হবে। রিনিউ করার আগে রিজেক্টেড অফার অ্যাকসেপ্ট করা যাবে না। যেমন আমি রিকশা পোলারের এক্সাম্পল দিয়ে তোমাকে বলেছিলাম যে রিকশাওয়ালার অফারটা 20 টাকার অফারটা তুমি যখন রিজেক্ট করে দিয়েছো 15 টাকা বলে, তখন ওটা কিন্তু রিজেক্টেডই। রিকশাওয়ালা যদি ফিরে আবার তোমাকে না বলে এই কথা যে রিজেক্টেড অফার ক্যান বি অ্যাকসেপ্টেড অনলি ইফ, আমার কাছে আরেকটা মেসেজ এসেছিল আমি ওইদিকে একটু ডাইভার্ট হয়ে গেছিলাম। আচ্ছা, তো যেটা বলছে যে রিকশা পোলার তোমার কাছে যে 20 টাকা চেয়েছে, সে যদি ঘুরে তোমাকে আবার না বলে যে না 20 টাকায় দিতে হবে তাহলে যাব, ঠিক আছে? তাহলে আবার তুমি অ্যাকসেপ্ট করতে পারবা। আর সে যদি কিছুই না বলে, সে 20 টাকা চেয়েছিল, তুমি 15 টাকা বলেছো, কাউন্টার অফারের কারণে তার 20 টাকার অফারটা ল্যাপস হয়ে গেছে। এখন তুমি 15 টাকা বলেছো, এখন যদি সে রাজি হয় তাহলে হবে, আর যদি রাজি না হয় তাহলে তোমারটাও ল্যাপস হয়ে যাবে। তাহলে এখন দুইটাই ল্যাপস অবস্থায় আছে, এখন নতুন কোনো অফার নাই। যদি সে রিকশা পোলার নতুন করে বলে যে হ্যাঁ চলেন 20 টাকায় দিতে হবে, আমি আগে যেটা চাইছিলাম ওইটাই, তাহলে পরে তুমি এটা অ্যাকসেপ্ট করতে পারবা। কারণ কি? কারণ সে তার অফারটা রিনিউ করেছে। এভাবে করে যদি অফার রিনিউ না করা হয়, তুমি আগের অফার বলে ওটাকে মানে অ্যাকসেপ্ট করতে পারবা না, সেক্ষেত্রে এটাকে অ্যাকসেপ্টেন্স হিসেবে ট্রিট করা যাবে না। আর ইউ ক্লিয়ার? Are you clear? Yes, sir. All right. So that's all for this chapter, and we will start a new chapter, that is discharge of contract, in our next class, inshallah. আর তোমাদেরকে আস্তে আস্তে ক্লাস টেস্ট এবং এর দিকে যেতে হবে, কি বলে এটাকে, প্রেজেন্টেশনের দিকে যেতে হবে।